ব্যক্তি হিসাবে লতিফ সিদ্দিকীর মতো একজন বয়স্ক প্রবীণ রাজনীতিবিদ, দেশের জন্য যিনি মুক্তিযুদ্ধ শুধু করেন নাই, অনেক কিছু করেছেন, মুক্তিযুদ্ধ না শুধু, দেশের জন্য লতিফ সিদ্দিকী যা করেছেন বাংলাদেশের অনেক মহামানবই তা করতে পারে নাই। উনি 12 বছর জেল খেটেছেন, এক নাগারে 7 বছর জেল খেটেছে 79 থেকে 86 পর্যন্ত। তার নাম লতিফ সিদ্দিকী। আমি আজকে খুব কথাটা বলি, লতিফ সিদ্দিকী কিন্তু 14 সনের পরে আর আওয়ামী লীগ করতে পারে না থেকে বহিষ্কার করা হয়েছিল। কাজী মুক্তিযোদ্ধা হিসাবে সে একটা আলোচনা সবাই যাইতেই পারে। আমার একজন সাংবাদিক ভাই মঞ্জুরুল আলম পান্না, আহারে কত ব্রিলিয়েন্ট সাংবাদিক, সে হাসিনা বিরোধী সংগ্রামে কত কথা হাসিনা সরকারের বিরুদ্ধে বলছে। যারা আজকে বৈশা আছে ওই সব বেটারা, যারা এখন সবকিছু খাইতেছে, রসগোল্লা মিষ্টি খাইতেছে ওই ইউনূস সরকারের নামে, তারা একদিনের জন্য গাম জড়ায় নাই। অথচ মঞ্জুরুল আলম পান্নারা কত সরকার মানে হাসিনা বিরোধী কথা বলছে। আমার সেই ভাই, মুক্তিযোদ্ধা ভাই আমার আনিস, এবং পরবর্তী সময় দেখলাম আবু আলম শহীদ খানের মতো একজন ব্রিলিয়েন্ট অফিসার, যে মহসিন হলের ভিপি ছিল, ছাত্র নেতাও ছিল, একজন মুক্তিযোদ্ধা, তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। এগুলো কার কাছে বলবো? চোরেরা বাইরে থাকবে, ভালো মানুষেরা জেলখানায় থাকবে। আরেকজন আছে শফিকুল ইসলাম, তাকেও জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি ইউনূস সাহেবকে জিজ্ঞাসা করি, এইসব ব্রিলিয়েন্ট লোকেরা, যারা চক্ষুষ্মান লোক, যারা বাংলাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক, এদেরকে রাখবে জেলখানায়, আর ওই যে ডাকাতরা যারা ডাকাতি করে তাদেরকে মাথার উপরে বসায় রাজনীতি করবেন? এর জন্যই কি আপনি নোবেল পাইছিলেন? এটারও কিন্তু একদিন প্রতিকার হবে, আমি বলে দেই খুব ক্লিয়ার। জেলে কে যাবে আমি জানি না, যে কোনো সময় যে কেউ জেলে চলে যেতে পারে, কারণ এদেশে ভালো কাজ যারা করবে তারা এখন সবাই জেলে যাবে, আমি এটা জানি। এবং জানি বলেই বিএনপি কেন কথা বলে না এই ব্যাপারে, বিএনপিকে কথা বলতে হবে। আমি জানি একটা সময় আইসা যাবে বিএনপির, তাকে বিএনপি দলকে, বিএনপি নেতৃত্বকে এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে হবে। তা না হলে ওই যে আমি বারবার বলতাম, এখনো যদি বিএনপি বুঝে, বিএনপি আমাকে খুব খারাপ মানুষ মনে করতে পারে, এখনো যদি বিএনপি বুঝে, আমি 6 মাস যাবৎ বলতাছি বাংলাদেশের মূল প্রিন্সিপাল কন্ট্রাডিকশন, মূল যুদ্ধ যেটা, মূল সংঘর্ষ যেটা, মূল সংঘাত যেটা, এটা নির্বাচনী সংঘাত না। মূল সংঘাতটা হলে 71 থাকবে কি থাকবে না। রাজাকার আলবদর স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের নেতৃত্বে বলতেছে 71 ছিল না, 71 থাকলে 71 ভুল ছিল। আর বিএনপি যদি মনে করে 71 ভুল ছিল, সেটা তাহলে আমার দুর্ভাগ্য। আর যদি বিএনপি মনে করে না 71 সঠিক ছিল, বাংলাদেশ যে এখন নামটা হয়েছে, যে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন শহীদ জিয়াউর রহমান, যে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন তারেক রহমান, তারা যদি মনে করেন এটার নাম বাংলাদেশ, সেটা মুক্তিযুদ্ধ করিয়া হইছে, তাহলে তাদের কিন্তু ভাবতে হবে যে বাংলাদেশের পক্ষে দাঁড়াইতে হবে। এইটা খুব ক্লিয়ার। অনেকে মনে করে 24, যে কারণে আমাকে সাংঘাতিক ভাবে আমার উপরে অবিচার করা হয়েছে। হ্যাঁ, 24 সনের আগস্টের 5ই আগস্টের 2টা রূপ, আবারও আমি বলি 2টা রূপ। এর প্রধান রূপ হলো গণতান্ত্রিক রূপ, যে গণতান্ত্রিক রূপের নেতা ছিল তারেক রহমান, নেতৃত্বের দল ছিল বিএনপি। 15 বছর যাবৎ বিএনপি জমি চাষ করছে, জমিতে চারা রোপণ করছে, জমিতে তেল দিছে, বীজ দিছে, জমি পরিষ্কার করছে, ধান হলুদ করছে, আন্দোলন 15 বছর করছে। হাজার হাজার বিএনপির কর্মী জেলে গেছে, শত শত কর্মী বিএনপির হারিয়ে গেছে, লাখ লাখ কর্মী নামে মামলা হয়েছে। সেই বিএনপি ফিল্ডে তৈরি করছে। এটা 5ই আগস্টের গণতান্ত্রিক রূপ। একদম 5ই আগস্ট পর্যন্ত বিএনপির কর্মীরা সবচেয়ে বেশি মারা গেছে। আমার জানা মতে একটা থানাতে, ঢাকার একটা থানাটার নাম বোধহয় সব মিললে যাত্রাবাড়ি এলাকা, যেটা ডেমরা এলাকা, সেই কয়েকটা থানা মিললে 100-র উপরে লোক কর্মী মারা গেছে শুধু বিএনপি। বিএনপি আন্দোলনটাকে গণতান্ত্রিক রূপে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করছে, জীবন দিছে গণতন্ত্র আনার জন্য। আর 5ই আগস্টের আরেকটা রূপ হইল ষড়যন্ত্রের রূপ, যে কথাটা বলার জন্য বিএনপি আমার উপরে এই বিচারটা করছে। সেই ষড়যন্ত্রের রূপ হইল
তাদের বাহিরে তারা গান গাইতো, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এমনকি তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজাইতো, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এরা ছিল প্রতারক, এরা ছিল মুনাফেক, এবং এরাই ছিল 5ই আগস্টকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পরবর্তী সময়ে তারাই বলল যে জামাত ছিল এটার ভ্যানগার্ড, শিবির ছিল ভ্যানগার্ড। এই জামাত এবং শিবিরের ভ্যানগার্ড হওয়ার একমাত্র কারণ ছিল বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার জন্য, 71কে ভুলিয়ে দেওয়ার জন্য 5ই আগস্টকে তারা ব্যবহার করছে। এই কথাটা আমি বলবো, এতে যদি আমাকে দল এক্সপেল করে দেয় আমার কিচ্ছু করার নাই। জামাত কিন্তু বিএনপির মতো গণতন্ত্র করার জন্য, তাই তো তারা ভোটে যাইতো, ভোটে যায় না কেন? কেন সংস্কারের কথা বলে? কেন তারা বলে বাংলাদেশ থাকবে না? কেন পাকিস্তানের মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী আইলে মনে করে আমাদের মামুর বাড়ি থেকে বড় মামা বড় চাচা আইছে? কেন তারা পাশ করলে পরে, ডাকসুতে পাশ করলে পাকিস্তানে কেন আনন্দ মিছিল হয়? পাকিস্তানের জামাত ইসলাম কেন গেট করে আনন্দ মিছিল করে রসগোল্লা খায় বা তারা তাদের মতো করে খায়? এর কারণ হইল তারা পাকিস্তান চায়। ওই দুইটা রূপ আমি বলছি। গণতান্ত্রিক রূপ 5ই আগস্ট জুলাই আন্দোলনে হইল তারেক রহমান নেতা, বিএনপির নেতৃত্ব। আর ষড়যন্ত্রমূলক রূপ হইল ওই যে ছেলেরা, সমন্বয়করা, তারা অনেক সাহসী ছেলে, আমি নিশ্চয়ই বলবো, কিন্তু তাদের পিছনে ছিল জামাত। তারা জামাতের কথায় কাজ করছে এবং জামাতকে নেতৃত্বে নিয়ে এখন বাংলাদেশকে ধ্বংস করে নির্বাচন করব না, এই করব না কইয়া এখন এটাকে নতুন করে পাকিস্তান বানাইতে চায়, মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায়। আমি মনে করি এই ব্যাপারে বাংলাদেশের মানুষের সাবধান হওয়া প্রয়োজন আছে এবং মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানো প্রয়োজন আছে। আমার দল যদি বুঝে, আর না বুঝলে আমার কিছু করার নাই, আমার কপাল খারাপ। এই মুক্তিযুদ্ধের দাঁড়ানোর কথা বললেন আপনি, এই জায়গাটা আমি আবার বলি, ডাকসুতে পাস করলো ইসলামী ছাত্র শিবির, তারেক রহমানের নামে বিরুদ্ধে স্লোগান দিয়ে গেল, এই তারেক তুমি জানো নি কে হইছে বিপিনি, এগুলো স্লোগান দেয় কেন? তাহলে তাদের সমস্ত জিতটা হলো বিএনপির প্রতি। কথাটা খুব বুঝেন। আর ডাকসুতে পাস করে আর হাটহাজারী মাদ্রাসায় পাস করার মধ্যে বেশ কম বাকি। ডাকসু ওই যে ঢাকা ইউনিভার্সিটি একটা সিনিয়র মাদ্রাসা, হাটহাজারী একটা সিনিয়র মাদ্রাসা। সিনিয়র মাদ্রাসাতে তো এইসব লোকজন, এই শিবিরের ছেলেরাই পাস করছে, করবে। যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ততদিন ছাত্র ইউনিয়ন পাস করছে, ছাত্রলীগ পাস করছে, জাসদ ছাত্রলীগ পাস করছে, ততদিন ছাত্রদল পাস করছে। এখন এটা সিনিয়র মাদ্রাসা হয়েছে। কাজে আদর্শগতভাবে যুদ্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবার কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরানো যায়, সিনিয়র মাদ্রাসা থেকে এইসব রাজাকারের বাচ্চারা যে ভাইস চ্যান্সেলর হয়ে বৈশা রয়েছে, সমস্ত প্রশাসন দখল করে বৈশা রয়েছে, তাদেরকে কিভাবে নির্বাচনের মাধ্যমে কিক আউট করা যায়, সেই দিন হবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন এটা সিনিয়র মাদ্রাসা, এটার ইলেকশন নিয়ে আমি কোনো চিন্তা করি না। একেবারে আপনি বলছিলেন আবার মুক্তিযোদ্ধারা, দেশবাসী মুক্তিযোদ্ধারা এক হবে, এই জায়গা কি দেখছেন আপনি? এত হবে, আমি দেখছি, হবে হবে, মুক্তিযোদ্ধারা সব এক হবে, এটা চিন্তা করেন না। আমার কাছে প্রতিদিন শত শত মুক্তিযোদ্ধা আসে, এতে যদি কেউ রাগ করে করুক। শত শত মুক্তিযোদ্ধা আছে। আমি ভাত খাইতে পারি না, গোসল করতে পারি না, উকালতি করি না, রুমে বসে 15 জন, বাইরে থাকে 100 মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের লোক প্রতিদিন আমার সাথে কথা বলে, আপনি আসেননি? আমি বলি না, আমি আসি না, এখনো বলতে পারবো না, দেখি আমার দল কি করে। আমার দল মুক্তিযুদ্ধের পক্ষে থাকলে তো আমি আমার দলের পক্ষে আছি এবং দলের সাথে আমি থাকতে চাই। দল যাতে জিয়াউর রহমানের দল হয়, এটা আমি চাই, মুক্তিযুদ্ধের দল। তার মানে জিয়াউর রহমানের দল কি জিয়াউর রহমানের জায়গা থেকে সরে গেছে? মানুষ মনে করে, মানুষ মনে করে। আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কি মনে করে? হ্যাঁ, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা বলে আমি এটা চিন্তা করি, 1 বছর পর্যন্ত জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ফেসটাকে স্মরণ করে আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি এবং মানুষ মনে করে এখনো মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে। শুরুতেই বলছিলাম আপনি মুক্তিযুদ্ধের ঝান্ডা বিএনপিতে তুলে ধরছেন এবং বিএনপির বড় অস্ত্র ছিলেন মুক্তিযুদ্ধের আপনি। তারপর বিএনপি আপনাকে 3 মাসের জন্য স্থগিত করলো। পরবর্তীতে কি হবে আমরা জানি না, এখনো সময় বলে দিবে। কিন্তু আমার পার্টির জেলার সম্মেলন আছে, ওই জেলায় আমি
8 বছর প্রেসিডেন্ট এবং আহ্বায়ক ছিলাম। এই দলটা আমি কিশোরগঞ্জের জেলায় গড়ে তুলছি। পরে আমার ফাউন্ডেশনের উপরে এখন যে নেতারা আছে তারা গড়ে তুলতেছে। আমি তাদেরকেও ছোট করি না, তারা আমার ছোট ভাইয়ের মতো, কিন্তু তারাও তাদের প্রচেষ্টা দিয়ে গড়ে তুলতেছে। কিন্তু যখন কেউ ছিল না, ওই যে আমি সবসময় বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। যখন 8 সনে শেখ হাসিনা ক্ষমতায় গেল এবং তাদের অত্যাচারে কিশোরগঞ্জে কেউ যাইতে পারে নাই, জিল্লুর রহমান রাষ্ট্রপতি হইল, আব্দুল হামিদ স্পিকার হইল, দেখেন কিন্তু সৈয়দ আশরাফ লোকাল গভর্নমেন্ট মিনিস্টার, একটা জেলায় 6টা সিট, 6টা এমপি সিট। এমপি সিটের একজন হইল রাষ্ট্রপতি ভৈরব কুলিয়ারচর, আরেকজন হইল স্পিকার ইটনামিটা মনষ্টগ্রাম, আরেকজন হইল লোকাল গভর্নমেন্ট মিনিস্টার সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ হুসেনপুর। এই জেলাটায় বিরোধী দলের পলিটিক্স করা কতটুকু কঠিন আপনার কি মনে হয়? হ্যাঁ, আর যেখানে হামিদ আমারে ফাইলেই মনে করে ওরে জেলখানায় ঢুকাই দিব, মনে হয় দেশ ছাড়া করবো। আমার ব্যক্তিগতভাবে আমি শত্রুতা করি না, উনি আমার শত্রুতা করছে। সেই আব্দুল হামিদ, জিল্লুর রহমান এবং আশরাফের এলাকায় আমাকে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে কনভেনার করে পাঠাইলো কিশোরগঞ্জ জেলায়। এর 1 মাসের মধ্যে আওয়ামী লীগে ওই আব্দুল হামিদের ষড়যন্ত্রে বিএনপির একদল লোক ঢিল মাইরা পাথর দিয়ে আমার মাথার উপরে, এই চোখের উপরে এমন ঢিল দিল, একটা চোখ এখন পর্যন্ত আমার নষ্ট। এটা বিএনপির নেতারা জানে কিনা, কিশোরগঞ্জের অনেক নেতাই জানে। বহু চেষ্টা করছি, চিকিৎসা করছি, আমার ডাইন চোখটা ঠিক হয় না। আমার ডাইনের মারির একটা দাঁত পড়ে গেছে, 2টা দাঁত নড়ে গেছে, পড়াটা তো পড়ছেই, নড়াটা ঠিক হয় না। সেই বিএনপি আমি করছি, নির্বাসনে গেছি, জেলে গেছি, সবাইকে নিয়ে দল করছি। এখন সেই দলের সম্মেলন হইল 20 তারিখ এই জেলায়, 20 তারিখ কিশোরগঞ্জে। কিন্তু আমি হইলাম এক্সপেল, আমি হইলাম বরখাস্ত। আমি ওই কিশোরগঞ্জের দ্বারেই যাইতে পারবো না যদি অপবিত্র হয়ে যায়। আমি এখন কি মনে করতেছি যে কিশোরগঞ্জের এই সমস্ত ডেলিগেট, কাউন্সিলর এবং কর্মীদেরকে আমি জিজ্ঞাসা, আমি কি এত অপরাধী যে কিশোরগঞ্জের সম্মেলনে আমি যাইতে পারবো না? আমি না 2 মাস আগে প্রধান অতিথি হিসাবে কিশোরগঞ্জ স্টেডিয়ামে বিএনপির মিটিং, আমি প্রধান অতিথি মিটিং করে আসলাম। 6 মাস আগে আমি না তারেক রহমান সাহেব প্রধান অতিথি, আমি বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জ স্টেডিয়ামে লাখ লোকের মিটিং করে আসলাম। এখন আমি এত অপরাধী হয়ে গেলাম কেন যে আমি সম্মেলনে যাইতে পারবো না? কাজে আমি চিন্তা করতেছি, নিশ্চয়ই আমার দল এই ব্যাপারটা চিন্তা করবে এবং আমার সাসপেনশন 3 মাসের জায়গায় 1 মাসে উইথড্র করে আমাকে ওখানে যাওয়ার সুযোগ দিবে। আমি সেখানে যেতে পারবো, আমি এটা মনে করতেছি। আমি এখনো আমার দলই আছি। আর ইউটিউবে কি কইলো না কইলো এগুলো বিশ্বাস করে যারা ফজলুর রহমানকে বিশ্বাস করে, তাদেরকে আমি বলি তারা ইউটিউবারদের সাথে জামাতে চলে যাও। আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি নির্বাচনের প্রসঙ্গ একটু আলোচনা করতে চাই। নির্বাচন, আপনি সবসময় বলছেন যে নির্বাচন আসলে কঠিন সামনের দিনগুলোতে, এবং এখন বিএনপি এবং জামাত পৃথক অবস্থানে, মানে নিজেদের অবস্থানে দৃঢ়। বিশেষ করে জুলাই সনদের বিষয়ে বিএনপি বলছে যে সবই সংসদে করতে হবে, এখন অনুমোদন হবে, সবই সংসদে পাশ করাতে হবে। আর জামাত বলছে পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না, এবং তারা আরো কয়েকটা ইসলামী দলকে নিয়ে অলরেডি আন্দোলন শুরু করেছে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, গানটা শুনছেন? সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যারো। গানটা আব্দুল জব্বার গাইছে, চমৎকার। আমিও গাইতে পারি, ওদের মতো গাইতে পারি, কিন্তু কথাটা বড় সত্য। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যারো। সব হইল আন্তর্জাতিক চক্রান্তের গুটি, প্রধান গুটি বাংলাদেশের জনাব ইউনূস সাহেব, তার খেলা। উনি সকালবেলা তারেক রহমান সাহেব বা বিএনপি নেতাদেরকে গেলে পরে বলে, আমাদের আবার নেতা হয়েছে একজন, আছে আমাদের বড় নেতা এই ভিতরে, তার নাম সালাউদ্দিন আহমদ। উনি সবসময় যায়, দেখি অনেক চমৎকার নেতা আমাদের। উনি গেলে পরে উনাকে আবার হাস্য হাস্য করে দেয়, ইলেকশন শিওর হবে, চন্দ্রসূর্য যদি উঠে তাইলে ইলেকশন হবে। আবার রাতের বেলায় জামাত গেলে পরে বলে, আরে আপনারা কোন কি, হ্যাঁ দুনিয়া চলে যেতে পারে কিন্তু ওই তোমারও প্রীতি জীবনের সাথে, তোমার প্রীতি কোনোদিন ভুলবো না। প্রীতি ভীষণ জ্বালারে বন্ধু, প্রীতি ভীষণ, যত জ্বালাই হোক জামাতকে ইউনূস সাহেব ছাড়বেন।
আর তার এই যে ছেলেপেলেরা আছে, এই যে এনসিপি, আমি এদেরকে কিচ্ছু বলবো না, কারণ আমার বড় ছেলে খালি বলে বাবা ওদেরকে কিছু হলে সন্তান, এদেরকে বলবো না। তবে এরাও ইলেকশন চায় না, কি চায়? সংস্কার চায়। কি চায়? জুলাই সনদ চায়। আর কি চায়? পিআর চায়। এগুলো সব বিএনপি কে বলছে ইলেকশন হবে, আবার আজকে দেখলাম বললো হ্যাঁ ইলেকশন তো হবেই, তবে ওই যে তবে যতদিন থাকবে ততদিন পর্যন্ত লোকটা বাইচা যাবে আইসিইউ থেকে, যদি সে নিঃশ্বাস পরে নিতে পারে তাইলে আইসিইউ থেকে বাঁচবে। আল্লাহর কাছে দোয়া করেন। সেই আইসিইউর যে ইলেকশন, আমি প্রথমত বুঝি ইউনূস সাহেবের অধীনে কোনো ইলেকশন হবে এক। আমি দ্বিতীয়ত বলি, আমি ইউনূস সাহেবের অধীনে ইলেকশন হোক এটা আমি চাইও না। কারণ ইউনূস সাহেব একটা দলের, তার দল হলো জামাত এবং এনসিপি এবং এবি পার্টি। ওই যে এটা হলো এই দলের লোক হলো ইউনূস সাহেব, তার সমস্ত প্রশাসন হলো এই দলের প্রশাসনই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে ধরে তার সমস্ত প্রশাসন। এইটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হয়েছে। প্রশাসন যদি কারো পক্ষে থাকে সেই ইলেকশনে কেউ পাশ করতে পারে না। কাজে বিএনপির যদি এইটুক যদি অভিজ্ঞতা হয়ে থাকে, আমি আমার দল তাকে মাথার উপরে রাখেই বলছি, তারা অন্তত এই কথাটা বলবে যে বর্তমান প্রশাসন, হায় রে আমি দেখলাম কিশোরগঞ্জের সমস্ত প্রশাসন, ফজলু ভাই লিডার, আমি তো আপনার ছেলের মতো, আপনি তো আপনার মেয়ের মতো, আমি তো মুক্তা হইছি, আমি এই হইছি। 27 বার কইলেও সালাম দিব শুধু হাসা হাসা, কিন্তু কথাটা শুনবো জামাতের যে আমির তার কথাটা শুনবো। কথাটা বুঝছেন? কিন্তু আমার ফজলুর রহমানের সৎ কথাটাও শুনবে না, কিন্তু জামাতের আমিরের অসৎ কথাটাও তারা শুনবে। এইভাবে প্রশাসন সব জায়গাতে বসে রয়েছে। এইটা দিয়ে যদি বিএনপি ইলেকশন করে তাহলে ভোট সব দিনের বেলায় দেখা যাবে ঠিকই, কিন্তু 5টার পরে যখন গণা শুরু হবে তখন সেই ভোট হবে হাওয়ায় মিশে যাবে। আমি কথাটা বলবো। কাজে ইউনূস সাহেবের অধীনে ইলেকশন নয়, একটা তত্ত্বাবধায়ক সরকারের আইন হচ্ছে, যে কেন জানি পিছাচ্ছে। আইনটা হইলে পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরপেক্ষ ইলেকশন, এছাড়া এই দেশে কোনো সুষ্ঠু ইলেকশন হবে না। আর সেই ইলেকশনে সবাইকে চান্স দিতে হবে। সেই সবাইকে আমরার মামুরা না, শুধু বিএনপি আর জামাত না, শুধু বিএনপির জোট আর জামাত জোট না। বিএনপি যদি চিন্তা করে খুব গভীরভাবে, আমি জানি বিএনপির নেতারা খুব গভীরভাবে চিন্তা করে, তাহলে মধ্যে একটা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের শক্তি লাগবে। মুক্তিযুদ্ধের শক্তি একটা লাগবে, নাহলে রাজাকাররা খাইয়ে ফেলবে, স্বাধীনতা বিরোধীরা বিএনপি কে খাইয়ে ফেলবে, 1.5 বছর পরে দৌড়ায় দিব ইরানের মতো, বনি সদরের মতো। কাজের মধ্যে মুক্তিযুদ্ধের সপক্ষে, সেই মুক্তিযুদ্ধের সপক্ষ যারা 15 বছর লুট করছে, মানুষকে করছে, তারা না, সেই কালো শক্তি না, মুক্তিযুদ্ধের পক্ষে আরো শক্তি আছে, সেই শক্তি দাঁড়াবে। এমনকি আমি এটা জানি 300 এলাকাতে যদি ইমরান খানের দলের মতো আল্লাহর নাম স্মরণ করিয়া যদি খারিয়ে জায়গা মুক্তিযুদ্ধের সেই একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিবরে বলে যদি মুক্তিযোদ্ধা বা তার সন্তান বা তার পক্ষের লোক দাঁড়ায় যায়, তাইলে বুঝা যাবে কত ধানে কত চাল। ওই ফ্রন্টটা দাঁড়ানোর সুযোগ দিতে হবে। কেউ অপরাধী না, কেউ অপরাধী হলে জেলে যাবে, বিচার হবে, কিন্তু নির্দোষ লোক, স্কুলের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, ও ওই গ্রামের ডাক্তার, সমাজকর্মী, সে যদি মনে করে আমি মুক্তিযুদ্ধের পক্ষে ইলেকশন করব, তাকে সুযোগ দিতে হবে যদি তার দোষ না থাকে। আর তাকে গিয়ে যদি পট করে লতিফ সিদ্দিকীর মতো, মঞ্জুরুল্লাহ করিম পান্নার মতো বান্দা লইয়া যায়, কথাটা খুব বুঝার চেষ্টা করেন, তাইলে তো আর ইলেকশন হবে না। তাইলে তো বুঝে যাবে ইউনূস সাহেব সেই ইলেকশন করতেছেন যে ইলেকশনে আমরা গান গাইতাম, দিনের ভোট রাইতে করছে, নিশি রাইতের এমপি, নিশিতে যাইও ইলেকশনের বন্ধুরা, নিশিতে যাইও ইলেকশনে, সেই গান আবার ইউনূস সাহেবের নামে গাইবো মানুষে। ওই ইলেকশন আমি চাই না, সবাইকে সমান সুযোগ দিতে হবে। খুব ক্লিয়ার। একেবারে আপনি যখন প্রসঙ্গ তুললেন মুক্তিযুদ্ধের পক্ষে, এই মুক্তিযুদ্ধের পক্ষের দল যেগুলো আওয়ামী লীগ ছাড়াও আরো অনেক ছোট ছোট দল আছে, এবং এই যে জামাত ইসলামী যে পিআর এর কথা বলছে, সঙ্গে আরো 4-5টা ইসলামী নাম সর্বস্ব দল নিয়ে গেল আন্দোলন করা শুরু করার কথা বলছে, ঘোষণা দিচ্ছে, তারা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ চায় এবং 14 দল মানে জাসদ, ওয়ার্কার্স পার্টি সহ যে সব দল আছে সেরকম সব দলের রাজনীতি নিষিদ্ধ চায়। তাহলে কি শুধুমাত্র তারাই রাজনীতি করবে নাকি এই দেশে? এই কারণে করবে,
এনারে আমরা দেশে কয় উডুলা, স্বাধীনতা বিরোধীরা হইলো উডুলা। উডুলা বুঝে পরের বাড়ির তাহে, এরা যে বাড়িতে থাকে যাদেরকে কয় চইলা যাও, এটা হয় কিন্তু আপনারা এটা সিনেমার মতো মনে হইতেছে যে রাজার ছেলেকে বনবাসে পাঠাইয়া এখানে গুলামের ছেলে রাজত্ব দখল করে, রাজার ছেলে আইলে বলে তোরে আমি চিনি না, তুই হেনতে চলে যাই। দেখেন না সিনেমাটি, নামা দেখছেন না? ওই সিনেমা, হ্যাঁ, বাউল রাজা সন্ন্যাসীর সিনেমা শুরু হয়েছে বাংলাদেশে। জামাত কি সিএস রেকর্ড হইলো মুক্তিযোদ্ধাদের নামে। এরা তো, এদের তো মাঠ পর্সাও নাই। জামাত ইলেকশন করে তো মাঠ পর্সাও পাইছে না। এরা তো মুক্তিযোদ্ধাদের দেশে থাকে, বাংলাদেশে থাকে। এখন মুক্তিযোদ্ধাদের হইলো সিএস রেকর্ড। সেই মুক্তিযোদ্ধা হইলো 14 দল, অন্যায় নিয়ে অন্যায় যাই করুক। সেই মুক্তিযুদ্ধ হইলো বাসদ, সেই মুক্তিযুদ্ধ হইলো কমিউনিস্ট পার্টি, সেই মুক্তিযুদ্ধ হইলো নেপ। এখন সব বাদ করে দাও। আর আমরা যারা ওই কি দখল করে উডুলা আর কি, সেটেলার যারা আছে এরা থাকবো সিএস রেকর্ডের, তো সিএস রেকর্ডের মালিক আমরা মুক্তিযোদ্ধারা। এরা কি জামাতের কথা সবরে বাতিল করে দিতে হবে কেন? এরা তো বাসমান, এরা এই দেশে আছে কার জন্য জানেন তো? ওই যে একটা ব্যক্তি সাগরের মতো হৃদয় ছিল, কইছে আমি মাফ করে দিলাম, আমি কারে মারব? ওই লোকটার নাম করলে আবার অনেকে রাগ করে, আমার নামটা আমি নাই বা। এই যে আপনি বললেন মাফ করে দেওয়ার কথা, বঙ্গবন্ধুর কথা, আপনিও তো মাফ করে দিচ্ছেন। আপনার বাসার সামনে যারা গিয়া গালাগালি করছে, আপনাকে নানাভাবে হেনস্থা করছে, তাদেরকে আপনি জামিনের জন্য লড়বেন বলছেন। তো এই মাফ করে দিতে আপনাকে আবার আপনার বিপদই ডেকে আনবে। এই যে মেয়েটারে দেখলে বুঝছেন, এই মেয়েটার বয়স কত? আমার মেয়েটার বয়স তো ওর চেয়ে বেশি। আমার মেয়ের বয়স 30 বছরের উপর। আমার মেয়ের তো আমেরিকাতে অ্যাটর্নি। আমি দেখি আমার মেয়ে ইন্দিরা, তার নাম। সেই ইন্দিরা চেয়েও ছোট একটা মেয়ে কেন জেল খাটবে, কেন আইসে এখানে? তো আমি তো জানি ও স্লোগান দেওয়া না, ওরা তো জামাতরা এবং ওই যারা স্বাধীনতা বিরোধী শক্তি, এরা এদেরকে দিয়ে এই কামটা করায়। এদেরও এটার বিচার হবে কিন্তু, যারা এই কামটা করায়, ওই যে মদ যারা করায় তৌহিদি জনতার নামে, ওই কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলে, এইটারও কিন্তু হিসাব একদিন দিতে হবে। আমি আরো বলবো, অত ভালো মানুষ না জামাতের লোকজন, আমি চিনি তাদেরকে, অত ভালো মানুষ, তাদের সবার দলিল দস্তাবেজ কিন্তু আমার কাছে আস্তে 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 আস্তে, কে কোথায় কি করে, কে কিভাবে হসপিটাল চালায়, কে কিভাবে মাটির ব্যবসা করে, কে কিভাবে বালুর ব্যবসা করে, পাথরের ব্যবসা করে, কে কিভাবে এই হাউজিং ব্যবসা করতে, সব আমাদের কাছে আছে। কিন্তু ফজলুর রহমান আমি চ্যালেঞ্জ করলাম, মিথ্যা কথা বলতে পারবি? ওই সত্যের সন্ধানে ইউটিউব চালায় যে ফজলুর রহমান এই কইছে হইছে, কিন্তু ফজলুর রহমান জীবনে 2 পয়সা খাইছে, ফজলুর রহমানের 10 একর জমি আছে, ফজলুর রহমানের এই আছে, একটা কথা বলতে পারবে না কারো কাছ থেকে। চান্দাইদের নাম হলো ফজলুর রহমান। আল্লাহ কেন জানি আমারে বাঁচায় রাখছে এই কারণে। ফজলুর রহমান কি একেবারে শেষ পর্যায়ে আপনি বলছিলেন যে ইউনূসের অধীনে নির্বাচন হবে না, একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে। তো সেইটা আসলে কতদূর? মানুষও তো প্রত্যাশা করে যে একটি সুষ্ঠু সরকার, একটি নিরপেক্ষ সরকার নির্বাচন হোক, নিরপেক্ষ সরকার, সেটা কতদূর? উচ্চ আদালতে অনেকদিন ধরে এটা আছে। আমি আপনার প্রশ্নটা বুঝি নাই। মানে আপনি বলছিলেন ইউনূসের অধীনে তো নির্বাচন হবে না, আপনি বিশ্বাস করেন, এবং একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, এটা মনে হচ্ছে। সেটা আসলে কতদূর, কবে নাগাদ হতে পারে বলে আপনার মনে হচ্ছে? উপরে ওই যে কথাটা, 7ই জানুয়ারিতে যখন শেখ হাসিনা সরকার ইলেকশন করে ফেললো আওয়ামী লীগ, আমি আর দামির ইলেকশন 24 সনে, আমার তখন যুগান্তরের সাংবাদিক জিজ্ঞাসা করলো, এখন তো ইলেকশন হয়ে গেছে 8 তারিখে, 8ই জানুয়ারি রাত্রে 24 সনে। আমি বললাম শেখ এখন তো 5 বছর থাকবে। আমি বলছিলাম শেখ হাসিনা 6 মাস থাকবে। বললো কোন কি? আমি তো কে ফেলবে? কেউ তো নাই, সব তো পলাইছে আর জেলে গেছে। আমি তো আঙ্গুল উপরে তুলে কইছিলাম ওই ফেলবে, ওই যে উপরে আছে উনি ফেলবে, আর উনার আশরাফুল মখলুকাত মানুষ ফেলবে। আপনি যেটা বলতেছেন মানুষ পিপল ক্যান ডু এন্ড আনডু এনিথিং, কারণ 7-এর ওতে লেখা, ক দফায় লেখা আছে এই দেশের মালিক হইল জনগণ। আপনি জনগণের ক্ষমতার বড় শক্তি, এই শক্তি পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারণ। জনগণ কিন্তু রুখবে এই এদের বিরুদ্ধে, আমি বলে দিলাম। কিন্তু শুধু নেতৃত্ব নাই বইলে, নেতৃত্ব নাই, দেয়ার ইজ নো লাইট ইন ফ্রন্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ।
যেদিন লাইট আইসা পড়বে, টর্চ লাইট ধরে যেদিন পথ দেখাবে, সেদিন দেখবেন কোটি কোটি মানুষ রাস্তায় নামছে। আমি বলে দিলাম কথাটা। এরা এত বিচার করতেছে মানুষের উপর। একেবারে বলছিলেন কোটি কোটি মানুষ, এই যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে দিল সরকার এক কলমের কুসায় নির্বাহী আদেশে। এখন আওয়ামী লীগের মিছিল দেখি না, জয় বাংলার মিছিলে প্রকম্পিত রাজপথ। গত 15 দিন ধরে প্রায় প্রতিদিনই 1000-2000 মানুষ রাজপথে নেমে যায়। যখনই মিছিল শুরু হয় মানুষ চতুর্দিক থেকে যুক্ত হয়ে যায়। এটাকে কিভাবে দেখেন? এটাকে দেখি, এটা ব্যর্থ, আওয়ামী লীগ টোটাল ব্যর্থ। এই ব্যর্থতার একটা প্রতিচ্ছবি আমার সামনে আসে। এই কারণে আসে, কারণ আমি ওইসব কথা কইলে আবার বিএনপির লোকজন, ওই আমার এলাকার লোকজন কয় আমি খালি আপনাদের খালি আওয়ামী লীগের কয় না। আমি এক সময় আওয়ামী লীগ করছিলাম। আমি ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম 76 সনে, 77 সন, 78 সন, 75 সনে আমি 15ই আগস্টের পরে অস্ত্র ধরে যুদ্ধ করছি বঙ্গবন্ধুর পক্ষে। এগুলো সবাই জানা উচিত। তো আমি আর জোহরতা যদি না থাকলে আওয়ামী লীগে তো তাড়াতাড়ি সংগঠিত হইতো না। আমি সেই কারণে বলছি এইভাবে সংগঠিত, দৌড়ায় মিছিল করে গেলাম গিয়া, এইভাবে হবে না। গাছ যদি লাগাইতে হয়, গাছ বড় করতে হলে আপনার বীজ ফেলতে হবে নিজের মাটিতে। প্রথমে করতে হবে 1, 2, 3 সংগঠন, আন্ডারস্ট্যান্ডিং, ফিলিংস, রিয়েলাইজেশন, থিওরি এন্ড প্র্যাকটিস। দৌড়ায় মিছিল করলে কিছু আসে যায় না, কিছুই হবে না। আমি বললাম তো এইভাবে 10 বছর লাগবে আলেখতে। আপনারা যখন সংগঠনকে দাঁড় করান 75 পরবর্তী সময়ে, তখন তো দল নিষিদ্ধ ছিল না, এখন তো দল কার্যত নিষিদ্ধ। নিষিদ্ধ জয় বাংলার জ লেখলেই গুলি করত, শেখ মুজিবের ম লেখলেই গুলি করত। কত লোক মারা গেছে জানেন? জানেন না। এগুলা বলবো না, বললে আমার এখন খুব রাজনৈতিক ভাবে আমি কথাগুলা বলতে চাই। আমি এগুলো আমার বইয়ে লিখে যাইতেছে। জি, নিশ্চয়ই একদিন শুনবো। বইয়ে লিখে যুদ্ধ যে করতে পারে, হিমালয়ের উপরেও করতে পারে, সমুদ্রের নিচেও করতে পারে, সে বরফের উপরেও যুদ্ধ করতে পারে, আবার আগ্নেয়গিরির পাশে থেকেও যুদ্ধ করতে পারে। যুদ্ধটা শুধু জানতে হবে। সর্বশেষ শুনি, তাহলে মুক্তিযুদ্ধের বাংলাদেশে মুক্তিযুদ্ধের জয় হবে, এটা আপনি নিশ্চিত? এই ব্যাপারে আমার বিন্দু মাত্র, মুক্তিযুদ্ধের জয় হবে না, শুধু মুক্তিযুদ্ধ হইল সত্য। মুক্তিযুদ্ধের নামেই হইল বাংলাদেশ। মুক্তিযুদ্ধ না হইলে এই দেশের নাম থাকতো পূর্ব পাকিস্তান। কাজে মুক্তিযুদ্ধ পরাজিত হইলে দেশের নাম পূর্ব পাকিস্তান হবে। আমি তো পূর্ব পাকিস্তান চাই না, আমি চাই বাংলাদেশ সত্য, মুক্তিযুদ্ধ সত্য, এবং সত্যের জয় হবে, স্বাধীনতা বিরোধীরা পরাজিত হবে। এবং আমার মতো একজন হতবাগা লোকরে যারা ফজা পাগলা পরে, এরা এসে একদিন হাত জোর করে বলতে হবে যা বলছিলাম সব ভুল বলছিলাম। অসংখ্য ধন্যবাদ ফজলুর রহমান ফজলু ভাই, বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র আইনজীবী এবং রাজনীতিবিদ। নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও দেখা হবে, আবারও সময় দেবেন বিপুল টকে। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন, যারা দেখছিলেন এতক্ষণ দেখবেন। পরবর্তীতে সবার প্রতি অনুরোধ, বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ওইভাবে ওই যে সত্যের সন্ধানের মতো কম কম করে ছাড়েন না। এই যে এক টুকরা এখান থেকে দেখেন, আমি একটা কথা বলছিলাম, এটাও দিয়ে দিবেন। আমি একটা কথা বলছিলাম, 10,000 বছর পর্যন্ত আমরা ভারতের মানুষ ছিলাম, আমরা ভারতীয় ছিলাম। এইটা 10,000 বছর পর্যন্ত এইটাকে বাদ দিছে, আর ছিলাম কথাটাকে বাদ দিছে, দিয়া 15 দিন প্রচার করছে। ফৌজায় কয় আমরা ভারতীয়, আমরা ভারতীয়। আমি শুনে তো অবাক, কয় কি? পরে আমি খুলে দেখলাম যে আমি বলছিলাম 10,000 বছর পর্যন্ত আমরা ভারতীয় ছিলাম। একেবারেই না, এইটা হবে না, এইটা হবে